দর্শক সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টাইম এক্সক্লুসিভ। আশা করি সবাই ভালো আছেন এবং যে বিষয়গুলো আজকে আপনাদের সামনে আলোচনা হবে তা জানাচ্ছি। প্রথমেই আজকের বিষয়ের মধ্যে আছে সাইবার প্রতারণা। কালকে আমরা আলোচনা করেছি যে প্রতারণা হচ্ছে, বিভিন্ন প্রতারণা, প্রায় বিলিয়ন ডলারের প্রতারণা হচ্ছে। এর মধ্যে সাইবার প্রতারণার শীর্ষে বাংলাদেশ। এই বিষয়ে আমাদের ইমেজ সংকট এবং কমিউনিটির অবস্থান, এই বিষয়টি আজকে আলোচনা করব। সম্ভাব্য দখল থেকে রক্ষা পেতে নেটোর সাহায্য চেয়েছে গ্রিনল্যান্ড, এই বিষয়টি আজকে আমরা আলোচনা করব। আজকে অস্ট্রেলিয়া লং আইল্যান্ড সিটির স্টেট অ্যাসেম্বলি 36-এ বাংলাদেশিদের যে প্রার্থী, তার প্রায় 3000 পিটিশন সিগনেচার আজকে দাখিল করা হয়েছে বোর্ড অফ ইলেকশনে। এটা এক ধরনের হিস্ট্রি। এই ওয়েদারে ইট ওয়াজ রিয়েলি চ্যালেঞ্জ এবং এই চ্যালেঞ্জ বাংলাদেশি কমিউনিটি ফেস করতে সক্ষম হয়েছে। এখন দেখার অপেক্ষা যে কী হয় পরবর্তী, এই বিষয়টি আজকে আমরা সব আলোচনা করব। আজকে অতিথি যারা আছেন তাদের মধ্যে আছেন বিশিষ্ট কমিউনিটি অ্যাক্টিভিস্ট, যিনি ব্ল্যাক কমিউনিটিকে রিপ্রেজেন্ট করেন, সুগার রয়, মেরি জুবাইদা, আমিন মেহেদি, জনাব জাভেদ উদ্দিন এবং ইব্রাহিম চৌধুরী খোকন। শুরু করবো দিনের আপডেট জানাবেন নাজমুল হাসান। তার আগে যারা ফেসবুকে আছেন আশা করি অনুষ্ঠানটি শেয়ার করবেন সবার সাথে। যাচ্ছি নাজমুল হাসান, আপনার কাছে। ধন্যবাদ আবু তাহের এবং ধন্যবাদ টাইম টেলিভিশনের সকল দর্শক, শ্রোতা এবং প্যানেলিস্ট। সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা জানেন, গতকাল যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম জানিয়েছেন যে মিনেসোটায় আইস কর্মকর্তাদের নিরাপত্তা বিধানের জন্য সেখানে আরো সামরিক সহযোগিতা সৈন্য পাঠানো হবে এবং এই সৈন্য বৃদ্ধির, যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি বৃদ্ধির ব্যাপারে আইনের আশ্রয় গ্রহণ করেছে স্টেট অফ মিনেসোটা এবং সিটি অফ মিনিয়াপলিস এন্ড সেন্ট পল। যৌথভাবে আজকে তারা একটি মামলা দায়ের করেছে, যাতে আদালতের সহযোগিতা, আদালতের রায় প্রার্থনা করা হয়েছে যেন ট্রাম্প প্রশাসনকে বাধ্য করা হয় যে সেখানে আর অতিরিক্ত কোনো আইস সদস্যদের না পাঠানো হয় নিরাপত্তার অজুহাতে। কারণ আইসের সংখ্যা বৃদ্ধির কারণে সেখানে জনমনে আতঙ্ক দেখা দিয়েছে এবং পাশাপাশি একজন নাগরিককে হত্যা করার অভিযোগে আইসের বিরুদ্ধে সেখানে বিভিন্ন শহরগুলোতে বিক্ষোভ ছড়িয়ে পড়ছে। শুধু মিনেসোটা কিংবা মিনিয়াপলিস এলাকাতেই নয়, যুক্তরাষ্ট্রের আরো কয়েকটি শহরে আইস বিরোধী বিক্ষোভ অব্যাহত রয়েছে। ঠিক এমনই অবস্থায় আজকে স্টেট অফ মিনেসোটা, সিটি অফ মিনিয়াপলিস এবং সেন্ট পল যৌথভাবে ফেডারেল আদালতে মামলা দায়ের করেছে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে, তারা যেন আইসের শক্তি বৃদ্ধি না করতে পারেন মিনেসোটায়। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি সেটি হচ্ছে যে শুধু স্টেট অফ মিনেসোটা নয়, আজকে সকালবেলা সেখানে দেখা যাচ্ছে ইলিনয় স্টেট, যে শিকাগো যে স্টেটের রাজধানী, সেই ইলিনয় স্টেটের কর্মকর্তারাও একই ধরনের একটি মামলা দায়ের করেছে, যাতে ট্রাম্প প্রশাসন ইলিনয়, বিশেষ করে শিকাগো এলাকাতে আইসের শক্তি আর বৃদ্ধি করতে না পারে। অতএব আইস বিরোধী অভিযান শুধু এখন বিক্ষোভ সমাবেশের মধ্যেই সীমিত নয়, এটি আদালত পর্যন্ত গড়িয়েছে যে আইসের সম্প্রসারণ এবং বিভিন্ন স্টেটে আইসের সংখ্যা এবং শক্তি বৃদ্ধির যে উদ্যোগ ট্রাম্প প্রশাসন গ্রহণ করেছে সেটি ঠেকিয়ে দেওয়ার জন্য দুটি স্টেটে পর্যন্ত দেখা গেল, স্টেট অফ মিনেসোটা এবং স্টেট অফ ইলিনয়, তারা আদালতের শরণাপন্ন হয়েছেন। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি সেটি হচ্ছে যে এই বছরের মাত্র 12 দিন অতিবাহিত হয়েছে এবং ইতিমধ্যেই 4 জন অভিবাসী যারা আইস ডিটেনশন সেন্টারে নিহত হয়েছেন। 2026 সালের প্রথম 10 দিন ইনফ্যাক্ট 4 জন নিহত হয়েছেন। এই 4 জনের মধ্যে 2 জন হচ্ছেন হন্ডুরাস থেকে আগত অভিবাসী, একজন কিউবা এবং আরেকজন কম্বোডিয়া থেকে আগত অভিবাসী। তারা জানুয়ারি 3 থেকে 9 তারিখের মধ্যে নিহত হয়েছেন আইস ডিটেনশন সেন্টারে এবং ইউএসসিআইএস এর তথ্য থেকে এই সংবাদ দিয়েছে একাধিক সংবাদ মাধ্যম। ইরানের সংকটে প্রেসিডেন্ট ট্রাম্পের ভূমিকা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে এবং প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের যে সরকার পরিবর্তনের যে আন্দোলন অব্যাহত রয়েছে সেখানে নানাভাবে শক্তি বৃদ্ধির প্রচেষ্টা রয়েছেন। তার মধ্যে সর্বশেষ যে উদ্যোগটি, তিনি 2টি উদ্যোগ গ্রহণ করেছেন এবং সেই 2টি উদ্যোগের একটি হচ্ছে, আপনারা জানেন যে ইরানীয় সরকার সেখানে ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। ইন্টারনেটের মাধ্যমে কোনো প্রকার যোগাযোগ ইরানের নাগরিকরা করতে পারছে না, ইরানের বিভিন্ন শহরে বসবাসরত নাগরিকতা করতে পারছে না। সেক্ষেত্রে কোনো ভূমিকা স্টারলিংক স্যাটেলাইট
প্রযুক্তি রাখতে পারে কিনা এই বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পকে আজকে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন, এবং তখনই তিনি সাথে সাথেই উত্তর দেন যে এই ব্যাপারে তিনি এলন মাস্কের সাথে, যিনি স্টারলিং স্যাটেলাইট সার্ভিসের মাধ্যমে দুর্গম অঞ্চলেও একটা স্যাটেলাইট এবং ইন্টারনেট সুবিধা প্রদান করতে পারে, তার সাথে তিনি কথা বলবেন। এই ব্যাপারে ইলন মাস্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন, কারণ ইরানীয় সরকার যদি তাদের নিজস্ব ইন্টারনেট ব্যবস্থা অচল করে রাখে, তারপরও স্টারলিং তার প্রযুক্তির মাধ্যমে ইরানের বিরুদ্ধে, ইরানের অভ্যন্তরে যেটা ইরানের কর্তৃপক্ষের ধরাছোঁয়ার বাইরে, কিন্তু ইরানের নাগরিকরা ইন্টারনেট সুবিধা ব্যবহার করতে পারবে স্টারলিংক এর মাধ্যমে। সেই প্রযুক্তিটি হয়তোবা প্রেসিডেন্ট ট্রাম্পের আগ্রহে ইলন মাস্ক শেষ পর্যন্ত ইরানি জনগণের জন্য সরবরাহ করতেও পারেন, এমন একটি ইঙ্গিত পাওয়া গেছে। এবং প্রেসিডেন্ট সরাসরি আজকে বলেছেন যে তিনি ইলন মাস্কের সাথে এই ব্যাপারে কথা বলবেন। আরেকটি উদ্যোগ প্রেসিডেন্ট ট্রাম্প আজ গ্রহণ করেছেন, তিনি ট্যারিফ আরোপ করার সিদ্ধান্ত নিয়েছেন এমন সব দেশগুলোর সাথে যেই সমস্ত দেশগুলো ইরানের সাথেও ব্যবসা করে এবং যুক্তরাষ্ট্রের সাথেও ব্যবসা করে। প্রেসিডেন্ট ট্রাম্পের মতে এই দেশগুলো তাদের ইরানের সাথে ব্যবসায়িক সম্পর্ক বজায় রাখার মাধ্যমে ইরানের দমন পীড়নমূলক সরকারের শক্তিকেই মূলত বৃদ্ধি করছে, এবং এই কাজটি এখনই ঠেকানো দরকার। এবং সেই ঠেকানোর প্রচেষ্টা হিসেবে যুক্তরাষ্ট্র সরকার, বিশেষ করে ট্রাম্প প্রশাসন যে সিদ্ধান্ত আজকে প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই ঘোষণা করেছেন, যে সমস্ত দেশ ইরান এবং যুক্তরাষ্ট্রে একই সাথে দ্রব্য প্রেরণ করে থাকে, রপ্তানি করে থাকে, সেই সমস্ত দ্রব্যের উপরে 25% শুল্ক আরোপ করা হবে। যে দেশগুলি, তার মধ্যে বাংলাদেশে হতে পারে, ভারতও হতে পারে, অন্য কোনো দেশ হতে পারে, যাদের ইরান এবং যুক্তরাষ্ট্র এই দুই দেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে, তারা যদি তাদের নিজেদের দেশের মাল যুক্তরাষ্ট্রে পাঠাতে হয়, তাহলে সেক্ষেত্রে আরো অতিরিক্ত 25% ট্যারিফ আরোপ করা হবে, যা বর্তমানে প্রচলিত রয়েছে। অর্থাৎ কথার কথায় যদি বলে নেই যে ইরানের সাথে বাংলাদেশের ব্যবসায়িক সম্পর্ক চলমান রয়েছে, এবং বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক বর্তমানে যে পর্যায়ে আছে, তাতে ট্যারিফের হার 20% গড়পড়তায়। যদি যুক্তরাষ্ট্র মনে করে যে বাংলাদেশ ইরানের বর্তমান সরকারের সাথে ব্যবসায়িক সম্পর্ক অব্যাহত রেখেছে, তাহলে অতিরিক্ত আরো 25% শুল্ক আরোপ করা হলে বাংলাদেশের পণ্য যেগুলো যুক্তরাষ্ট্রে আমদানি করা হবে, সেই আমদানির উপর 45% শুল্ক আরোপিত হয়ে যাবে। যদি যুক্তরাষ্ট্র দেখতে পায় যে বাংলাদেশ ইরানের সাথে ব্যবসায়িক সম্পর্ক অক্ষুণ্ণ রেখেছে। অতএব এটি একটি বাংলাদেশের জন্য একটি ত্রিহঙ্ক অবস্থা, অত্যন্ত কঠিন একটি অবাস্তবতার মুখোমুখি হচ্ছে বাংলাদেশে। তার কারণটি হচ্ছে যে বাংলাদেশের মূলত যে রপ্তানি পণ্যটি যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি রপ্তানি আয় করে থাকে, সেটি হচ্ছে গার্মেন্টস, এবং গার্মেন্টস শিল্পের উপরে যদি আরো অতিরিক্ত 25% শুল্ক আরোপ করা হয়, তাহলে গার্মেন্টস সেক্টরটি বাংলাদেশে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে প্রেসিডেন্ট ট্রাম্পের এই সর্বশেষ সিদ্ধান্তের কারণে। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি, সেটি হচ্ছে যে আপনারা জানেন, দিন কয়েক আগে আপনাদের জানিয়েছিলাম যে সিনেটর মার্ক ক্যালি, যিনি একসময় নৌবাহিনীর সদস্য ছিলেন যুক্তরাষ্ট্রের, এবং তিনি যুক্তরাষ্ট্র নৌবাহিনী থেকে সম্মানজনক অবসর নেওয়ার পর মূলধারা রাজনীতিতে ফিরে এসে এবং বর্তমানে সিনেটরের দায়িত্ব পালন করছেন, তিনি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সম্পর্কে এবং সামরিক বাহিনীর নিরপেক্ষতা এবং সামরিক বাহিনীর কার্যক্রম সম্পর্কে কিছু কঠোর মন্তব্য করেছিলেন। এবং এই কঠোর মন্তব্যের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অফ ডিফেন্স পিট হেগসেথ তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের উদ্যোগ গ্রহণ করেছেন, যার মধ্যে একটি হচ্ছে তার নৌবাহিনী থেকে পাওয়া তার পেনশন কাটছাট করে দেওয়া, এবং তার সাবেক সামরিক বাহিনীর সদস্য হিসেবে তার যে প্রাপ্য কিছু সুযোগ সুবিধা, যেগুলি একেবারে ম্যান্ডেটরি তিনি পেয়ে থাকেন, সেগুলির ক্ষেত্রে হ্রাস করার ঘোষণা দিয়েছেন পিট হেগসেথ। তারই পাল্টা ব্যবস্থা হিসাবে সিনেটর ক্যালি আদালতের শরণাপন্ন হয়েছেন, এবং তিনি আদালতকে অনুরোধ করেছেন যে একটি সিস্টেমের বিরোধিতা করা, একটি প্রশাসনের বিরোধিতা করার শাস্তি কোনোভাবেই তার প্রাপ্য থেকে তাকে বঞ্চিত করা হতে পারে না, এবং এই জন্যই তিনি আদালতের শরণাপন্ন হয়েছেন। যদিও পিট হেগসেথ একাধিকবার হুমকি দিয়েছেন যে তিনি সিনেটর ক্যালির সামরিক বাহিনী থেকে প্রাপ্ত সকল পেনশনের কাটছাট করার উদ্যোগ গ্রহণ করতেন, তার সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আজই জানুয়ারি 12 তারিখ, আজই সিনেটর ক্যালি এই মামলাটি দায়ের করেছেন, এবং এটি মামলাটি পেন্টাগনের বিরুদ্ধেই তার এই মামলাটি দায়ের করা হয়েছে।
নিউ ইয়র্ক সিটির প্রায় 15,000 নার্স আজ সকাল থেকে ধর্মঘটে লিপ্ত হয়েছেন। প্রায় কয়েকটি প্রাইভেট হাসপাতাল এর যারা নার্সের দায়িত্ব পালন করেন তারা গত কয়েকদিন ধরে তাদের ইউনিয়নের সাথে হসপিটাল কর্তৃপক্ষের তাদের মজুরি এবং বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধি করার জন্য যে আলাপ আলোচনা চলছিল সেটি সেটি কোনো ফল না দেওয়ায়, সেটি কার্যকর ভাবে কোনো সুফল বয়ে আনতে না পারায় আজ সকাল থেকে নিউ ইয়র্ক শহরের প্রায় 4টি হাসপাতাল এই পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। একাধিকও হতে পারে। ইতিমধ্যে জানা গেছে 15,000 নার্স এই ধর্মঘটে লিপ্ত হয়েছিল এবং নিউ ইয়র্ক সিটির মেয়র মামদানি এই ধর্মঘটে লিপ্ত নার্সদের নৈতিক সমর্থন দিয়েছেন এবং এই সমর্থন ঘোষণা করার সময় তিনি বলেছেন যে হাসপাতালের চিফ বড় বড় কর্তারা খুব উচ্চ বেতনে চাকরির সুযোগ পাবেন, কিন্তু যারা মূলত রোগীদের সেবা দিয়ে থাকে সরাসরি সেই সমস্ত নার্সরা তাদের পাওনা থেকে উপযুক্ত পাওনা থেকে বঞ্চিত হবেন কিংবা তাদের বঞ্চিত করে রাখা হবে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না নিউ ইয়র্ক শহরে। এবং এই জন্য তিনি ধর্মঘটী নার্সদের পিকেট লাইনে অংশ নিয়েছেন এবং এক সাংবাদিক সম্মেলনে তাদের দাবি দাওয়ার প্রতি সম্পূর্ণ সমর্থন জানিয়েছেন। তবে একাধিক হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে যেহেতু দিন কয়েক ধরেই তাদের এই আলোচনা চলছিল এবং আলোচনার ফলাফলের ব্যাপারে একটা অনিশ্চিত অবস্থার সৃষ্টি হয়েছে, সেই জন্য তারা কিছু কিছু হাসপাতাল আগেভাগেই বিকল্প ব্যবস্থা তৈরি করে রেখেছেন এবং বিশেষ করে মন্টিফিওর হাসপাতাল যেটি ব্রঙ্কসে, তারা আজকে তাদের হাসপাতালের কর্তৃপক্ষ জানিয়েছেন যে নার্সদের ধর্মঘটের কারণে সেখানে কোনো রোগী অসুবিধায় পড়বেন এমনটি তারা মনে করেন না। কোনো রোগীকে অন্যান্য হাসপাতালেও স্থানান্তর করতে হবে না। তারা সম্পূর্ণ বিকল্প ব্যবস্থা গ্রহণ করেছেন এবং এই বিকল্প ব্যবস্থার মাধ্যমে সম্পূর্ণ নার্সিং সেবা প্রদান করা তাদের পক্ষে সম্ভব। আরো যে কয়েকটি হাসপাতালে এই সংকট চলছে নার্সিং এর ধর্মঘটের কারণে, সেটি হচ্ছে মাউন্ট সাইনাই এবং মন্টিফিওর। এই হাসপাতাল কর্তৃপক্ষ অবশ্য তাদের এই ধর্মঘট মোকাবেলার ব্যাপারে তাদের প্রস্তুতির কথা জানিয়ে রোগীদের নিশ্চিত করেছেন যে তাদের সেবা শুশ্রূষার ক্ষেত্রে কোন রকম কার্পণ্য করা হবে না। এদিকে এই নার্সিং ধর্মঘটকে মোকাবেলা করার জন্য নিউ ইয়র্ক স্টেট প্রশাসনের একটা জরুরি অবস্থা জারির নির্দেশ দিয়েছেন গভর্নর ক্যাথি হোকুল। শুক্রবার থেকে এই জরুরি অবস্থা কার্যকর করা হয়েছে এবং এই জরুরি অবস্থায় একটি শেষ মুহূর্তের সমঝোতা আনার সম্ভাব্য সব ধরনের চেষ্টা করা হচ্ছে স্টেট সরকারের পক্ষ থেকে। গভর্নর হোকুলও চেষ্টা করছেন। তবে গভর্নর হেকুল যে কারণে এই জরুরি অবস্থা জারি করেছেন তার মুখ্য উদ্দেশ্যটি হচ্ছে জরুরি অবস্থা জারির পিছনে যাতে এই নার্স ধর্মঘটের কারণে হাসপাতালে চিকিৎসাধীন কোন রোগীর জীবন বিপন্ন না হয়। ঠিক সেই অবস্থায় যাওয়ার আগেই এই জরুরি অবস্থাটি কার্যকর হয়ে যাবে এবং সেখানে নার্সরা বাধ্য হবেন যাতে তাদের সেবা বা থেকে বঞ্চিত হলে কেউ যাতে বিপদের মধ্যে না পড়েন সেই অবস্থাটি থেকে পর্যবেক্ষণ করতে, অর্থাৎ জরুরি আইন জারি হওয়ার কারণে রোগীদের নিরাপত্তার বিষয়টি এখন সর্বাগ্রে চলেছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে বিবেচিত হবে এই গভর্নর হুকুলের জরুরি অবস্থা জারির কারণে। আর্টিফিশিয়াল যে কয়েকটি সেন্টার আজকে ধর্মঘট চলছে সেটি একটু আগে বলেছি আমি, মাউন্ট সাইনাই, ম্যানহাটনের ব্রঙ্কসের ম্যান্টিফোরি মেডিকেল সেন্টার, নিউ ইয়র্ক প্রেসবাইটেরিয়ান, কলম্বিয়া ইউনিভার্সিটি, আইরভিং মেডিকেল সেন্টারে এই ধর্মঘট গুলো আপাতত চলছে। আপাতত এখানে শেষ করি, আবার আপনাদের সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ নাজমুল হাসান, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। সো নতুন মেয়র, আপনার নার্স ধর্মঘট চলছে এবং তিনি এটাকে সাপোর্ট করছেন। সো সমর্থন দিচ্ছেন। সো কীভাবে চলবে, কীভাবে মানুষের স্বাস্থ্যসেবা চলবে কীভাবে? মেয়র যে নিজেই সমাধান না করে নার্সদের সমর্থন দেন, সো সমর্থন দিলে তো উনি তাদের দাবি মেনে নেওয়ার, ইদার আমি জানি না কোন ডিপার্টমেন্ট আন্ডার, হেলথ অ্যান্ড হসপিটাল আন্ডারে না প্রাইভেট হাসপাতাল, রাইট? সো প্রাইভেট হাসপাতাল সরকারের সিদ্ধান্ত মানতে তারা বাধ্য নয়, তারা নিজেদের ব্যবস্থা নিতেই পারে। এবং সো উনি তো হি ইজ ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল ম্যান ইন নিউ ইয়র্ক সিটি, না আমেরিকার বর্তমানে ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল ম্যান, পাওয়ারলেসলি পাওয়ারফুল আর কি। সো এটা মানে হাউ দি প্রবলেম উইল বি সলভ? গত 2023 সালেও এই ধরনের একটি স্ট্রাইক ধর্মঘট হয়েছিল এবং সেটি 3 দিন স্থায়ী ছিল। মন্টিফিওর হাসপাতালও সেই ধর্মঘটের আওতায় ছিল। 3 দিন ধর্মঘটের পর এই ফিরে আসে। তবে
হাসপাতাল কর্তৃপক্ষ যেটা জানিয়েছে যে তারা বলেছে যে নার্সদের দাবি দাওয়াগুলো খুবই চরম সীমার মধ্যে, কারণ নার্সরা 40% মজুরি বৃদ্ধি দাবি করেছেন, যেটি হুম হুম হাসপাতালগুলোর পক্ষে এই মুহূর্তে প্রদান করা সম্ভব না। এবং আরেকটি বিষয় যেই বিষয়ের কারণে আলোচনাটি ভেস্তে গেছে, সেটি হচ্ছে যে নার্সরা যখন দায়িত্ব পালন করবেন, তখন যদি তারা ড্রাগ অপব্যবহার কিংবা অন্য ধরনের কোনো আহ অপকর্মের কারণে দোষী সাব্যস্ত হন, তারা যেন চাকরিচ্যুত না হন, তাদের বিরুদ্ধে যেন কোনো শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে এই নিশ্চয়তা তারা দাবি করেছেন এই নতুন চুক্তির শর্তে, এবং এই শর্তটি হাসপাতাল কর্তৃপক্ষ কোনোভাবেই মেনে নেবেন না, এটিও তারা বলেছেন। অতএব অচলাবস্থা সৃষ্টি হয়েছে, এবং যাতে নার্স ধর্মঘট চলছে, আজকে প্রথম দিন অলমোস্ট শেষ, 15,000 নার্স গড়পড়তায় 4টি হাসপাতালে বলা হচ্ছে। তবে মন্টেফিওর হাসপাতালটি বলেছে যে তারা দিন কয়েক ধরে প্রস্তুতি নিচ্ছে, এবং সেখানে কোনো রোগীকে স্থানান্তরও করতে হবে না, কোনো রোগী নার্স সেবা থেকে বঞ্চিত হবেন না, তারা বিকল্প ব্যবস্থা গ্রহণ করছেন। কি সেই বিকল্প ব্যবস্থা, এটি অবশ্য তারা বিশ্লেষণ করেনি। থ্যাংক ইউ এই সো মাচ। বিকল্প ব্যবস্থাটা হচ্ছে যে বিভিন্ন রাজ্য থেকে ইমার্জেন্সি নার্স নেওয়া হবে উচ্চ বেতনে, তাদেরকে মানে ডেইলি কাজ দেওয়া হচ্ছে। অনেকাংশে এই সমস্ত নার্সরা মানে সপ্তাহে মানে 3 দিন কাজ করেন, এই 3 দিন কাজের দীর্ঘ ঘন্টা তারা কাজ করেন, এবং বাকি 3 দিন অনেকেই নিউ জার্সি থেকে আমাদের পরিচিত, আমাদের পরিবারেরও আছেন অনেকেই, আর তারা এই সুযোগটা নিচ্ছেন উচ্চ বেতনে। মানে পার্ট টাইম প্রতিদিনের জন্য তাকে হয়তো $3,000 4,000 চুক্তি করে সেই কাজটা। এবং এই যে নার্স ধর্মঘট, এটার সাথে তো তার সব এই যে স্বাস্থ্য সেবার অর্থ এগুলো জড়িত। তো আমি যখন আমরা ফ্রি স্বাস্থ্য সেবার জন্য বলতে থাকবো, তখন এই নার্সের পেনশনটা বাড়বে কেমনে? আজকে মানে এই নার্সের বেতনটা বাড়বে কেমনে, তাদের সুযোগ সুবিধা বাড়বে কেমনে? এবং একটা গোষ্ঠী যখন মানে ইউনিয়নের মাধ্যমে দর কষাকষি করে তার পেশাগত অধিকার, তাদের বিরুদ্ধে দাঁড়ানো খুব মুশকিল, এবং জি। এটা সো এটা খুবই জটিল ব্যাপার। আপনার সাথে যে ওখানে আপনার আপনি এই দিকেও থাকবেন, ওই দিকেও থাকবেন, আপনি বলবেন যে নার্সের বেতন বাড়াও, আবার বলবেন যে স্বাস্থ্য সেবা ফ্রি করে দাও। তো এগুলো মানে কোন দিকে যাব আমরা? জি, আপনার বলেন, এই আপনার যা চেহারা ইচ্ছা দেখে বলুন। মনে হয় একটা রাগ রাগ ভাব এটা, এবং রাতের মধ্যে আপনি কালো চশমা পড়ছেন আবার, এটা আমি বুঝতে পারলাম না ঘটনা কি। হ্যাঁ কারণ আমার এটা আলো লাগলেই কালো হয়ে যায়। আচ্ছা, সো ইটস রিয়েলি সামথিং ভেরি আনইউজুয়াল। বাট আপনার সাথে কথা বলতে চাই, যেটা দর্শক আমরা কথা বলবো আজকে, যে প্রতারণার শীর্ষে বাংলাদেশি কমিউনিটির সাইবার প্রতারণা, এই বিষয়টি আজকে আলোচনা করব। আপনারা আমাদের সাথেই থাকবেন। বাট ইন দ্য মিন টাইম আমরা আলোচনা শুরু করছি যে আমাদের সাথে যুক্ত আছেন মিস্টার সুগার রায়। মিস্টার সুগার রায়, হাউ আর ইউ? I'm okay, brother. How you doing? Good, brother. How are you? I think we have some other guest with us. Mr. Amin Mehdi with us. Mary Jobaida is joining with us. And then Mr. Jabeduddin, he is also joining with us. We'll discuss about the very hard task, which is collecting about 1,500, the required 1,500 petition signing, but it's required, I mean, everybody's to be safe. They collect about 2,500 to 3,000. So, Mary Jobaida, she is running for District 36, and she submitted her petition signing today, and it was almost close to 3,000 signature. So thank you so much, thank you. And the question is, why you are supporting Mary Jobaida? Did you hear me? You're asking. Yeah, we hear. Yes. Yeah, we hear you, Sugar yeah. Roy. Sugar Roy is one of the very known community activist in Queensbridge area, which he represents the whole community, where about 96 building and all over the city. He's a very renowned figure, very household name, and young man who is trying to help the community, empower the community as well, the community who are underserved. He is joining with us, and he is supporting our candidate, the Bangladeshi candidate, Mary Jobaida. So, Sugar Roy, congratulations and thank you so much. This is your victory as well, because you come out
in the winter, very cold weather, and asked people to signing for Mary Zubaida. And today they submitted about 3,000 signatures, as I mentioned. Could you please tell us about why you are, so supportive Mary Zubaida's campaign, and why you're supporting that she should win? Yes, thank you so much for having me on the show. I'm supporting Mary Jo Biden because she's a real human being, right? You have a lot of candidates and a lot of elected officials who they run for office, they get into office for personal gain. They get into office for status, they get into office to make money, right? For their own personal gain and ambition. Mary Jo Biden is running because she is a human who wants to see the people uplifted. She wants to bring people together. She wants every human to have their basic needs met. Adequate housing, adequate income, adequate decent health care, child care, right? She believes that every person alive, especially in her district, right? District 36, Assembly District 36 in Long Island City and Astoria, should have their basic needs met, and that we have been forgotten, we have been neglected, we have been disrespected, we haven't been protected, we haven't been advocated for properly. And she is, as a mother, as a wife, as an educator, as an activist and advocate, as long as I've known her and even longer, she's been true to her word. She's been true to who she is, and she's been true to the people. And me, as a person who loves humanity, as a person who lives, breathes, and like is willing to die for my people, I see the same energy in her. And so it's only right that I support her. It's only right that I not just support her with my words, but that I go out there whenever I can, whenever she needs me, and speak and get signatures and talk to people and like spread the word about her, her campaign, and what she's working towards. And so it's an honor and a privilege to stand beside her. It's an honor and a privilege to know her, and to stand beside all of you as we fight for a more equitable, a more just Long Island City, Astoria, in New York City. Thank you so much. So this is the first time I watched that the campaign start, and also as you know, the early election is starting from 23rd of January, and the final election is 3rd of February. And I found most of the time, whenever I'm visiting the Queensbridge area, it's become one of the hub of Mary Zubaida's campaign. And I never seen a candidate ever, because I'm living in this neighborhood since 1992. That kind of intense campaign in that area, and people are talking about this campaign. So why it's so important now, and why Mary chose this area, and how we are going to help this campaign? Yeah, I mean, again, I'm going to do whatever I can. We're going to knock on doors. We're going to talk to people in the streets, right? And just continue to spread the word, continue to advocate about Mary's platform, what she's fighting for, what she's advocating for. And one thing I mentioned, a few weeks ago, when we were outside doing a rally, when she was endorsed by Senator John Liu, is that I'm 41 years old. And in the last 5 or 6 years since I've known Mary, she's been in Queensbridge more than the previous assembly member, who was an assembly member for 37 years. From 1984 to 2021, I did not see that woman as much as I've seen Mary. And that's a testament not only to the lack of care that a lot of elected officials have, but also to the disrespect they have for us as people living in public housing. And so again, Mary, as coming to this country, right? Like Mary is she represents the best of humanity, and I am in full support of her in this campaign. Did you see anything she is doing which is helping the community in that area? Though Yeah, I mean, she's done a lot, right? She's helped people with their housing issues, right? Personally, my family, she's helped with housing issues. She's helped with food issues. She's helped advocate against police brutality and, the over-policing of the community. She's, supported the arts. She's come out to like many things that we've done. She's a huge advocate of the community and of everything that we do there, from food activism and food justice to healthcare. Yeah, she's done a lot, and I'm sure she will continue to do more once she's elected. Thank you so much. Thank you, Sugar Roy. Mary Zubaida, do you have any comment? Because he has to leave, he has another program. He can stay another few minutes, might be. I am very blessed to have my people
God didn't bring any of my siblings. That's always I say that I am a ninth born out of my parents' 11 children and the only one in this country. Allah didn't bring any of my siblings in this country, but Allah has shown what siblinghood means from the people of my community. I'm ever grateful to God for having these people in my life, and Sugar is one of them, of course. And it's a blessing. Like Queensbridge, Ravenswood, this nicer housing areas. This place is not actually like, it's not district, it's not neighborhood, it's actually family. Everybody knows, right, Sugar? Like this place is family. If you want to see pure joy, pure smile, and no artificiality, no fake thing, you just visit Queensbridge. And I'm so grateful. Majority of our signatures we received actually from Queensbridge alone. So these are my people. I have a commitment to keep. Today, as you were, like Abu, you were one of the people who went with us to submit the file the petitions. And as I said, that these were not signatures. These are not signatures. These are people's trust upon me. And I bear that trust with me. And I will continue to fight for them to bring equality, equity, and justice. And especially the services needed in Queensbridge and in our Niger areas. Thank you so much. Thank you. Thank you, Thanks. brother. Sugar, anything else you want to add? I know you have to go somewhere. The fight continues. We got to continue to organize. We got to continue to work, right? We submitted the signatures, but we are not done yet. We are not done until we win and until the people of Queensbridge, the people of Long Island City, the people of Astoria, the people of Assembly District 36 are liberated, right? That's when we win and that's when we celebrate. So the journey continues. Let's continue to build towards justice, towards freedom, towards equity, towards peace and love. Thank you. Thank you so much, brother. Thank you, Sugar Roy. Thank you so much for your time. দর্শক, আমরা এখন কথা বলবো, আপনারা একটু আগে বলেছিলাম যেটা, যে ইব্রাহিম চৌধুরী খোকন আমাদের সাথে আছেন, আমরা একটু পরে কথা বলবো তার সাথে, বাট একটু আগে আজকে আপডেট নিয়ে ইব্রাহিম চৌধুরী খোকন আপনিও জয়েন করতে পারেন এই আলোচনায়। আমাদের সাথে আছেন মেরি জুবাইদ, আমাদের সাথে আছেন জনাব আমিন মেহেদি এবং জনাব আমাদের সাথে জাবেদ উদ্দিন, তিনজনই আমাদের সাথে আছেন। জনাব আমিন মেহেদি, জাবেদ উদ্দিন এবং মেরি জুবাইদ, কংগ্রেচুলেশন যে এক্সকিউজ মি, যে আপনারা আজকে আপনাদের পিটিশন সাবমিট করেছেন, সিগনেচার সাবমিট করেছেন বোর্ড অফ ইলেকশনে, এবং যেটা রিকোয়ার্ডস হচ্ছে 1500, বাট সবাই তার সেফ থাকার জন্য যেটা করে যে কয়েকশো বেশি করে, বাট আপনারা অলমোস্ট 3000 সাবমিট করেছেন। প্রথমেই মেরি জুবাইদ আপনার কাছে যেতে চাই যে হাউ ইউ আর ফিলিং অ্যান্ড হোয়াট ইজ ইউর অ্যাপিল টু দি কমিউনিটি। আমি যেটা অনুভব এই মুহূর্তে, সেটা হচ্ছে গিয়ে কৃতজ্ঞতা। এটা আমাদের বাংলাদেশি ভাই বোনরা যেরকম এগিয়ে এসেছেন, একদম ডে ওয়ান থেকে জাভেদ ভাই আছেন এবং আমিন মেহেদি ভাই আছেন, আমার এই দুই ভাই প্রথম দিন থেকে এই ক্যাম্পেইনের সাথে যুক্ত। পাশাপাশি আপনারা সুগারকে দেখেছেন এবং আরো অনেক কমিউনিটি মেম্বাররা, মানে 100 উপরে কমিউনিটি মেম্বাররা যারা এগিয়ে এসেছেন। আপনি ব্যক্তিগতভাবেও জানেন যে যখন 2 তারিখ গভর্নর অ্যানাউন্স করলো যে আজ থেকে পিটিশনিং শুরু, সেদিন ছিল শুক্রবার। আমরা কিন্তু এতটাই রেডি ছিলাম আমরা সবাই মিলে ইমোশনালি, যে সাথে আমরা জানতে পেরেছি মনে হয় 10:30টার দিকে, সাথে জাভেদ ভাই, আমিন মেহেদি ভাই, সবাইকে আমরা কল করলাম যে গভর্নর কিন্তু অ্যানাউন্স করে ফেলছে, যেটা আমাদের সুবিধা হয়েছে। এবং ওই দিন শুক্রবার থাকায় জুমার নামাজ, আমরা সাথে আমাদের ভাই বোনরা অন দ্য স্পট সবাই সব কিছু বাদ দিয়ে 7টা মসজিদ, আমাদের ডিস্ট্রিক্টে 7টা মসজিদে সবাই ছুটে গেলেন সাথে। সেই অন দ্য স্পট ওই মুহূর্তে আমরা 250 সিগনেচার নিয়ে নিয়েছি মসজিদ থেকে। কিন্তু পরের 2 দিন ছিল খুবই প্রচণ্ড ঠান্ডা, এর পরের দিন মনে হয় স্নো পড়েছিল। তো আমরা যারা রাস্তায় গিয়েছিলাম পিটিশনিং সিগনেচার আনতে, আমরা অত্যন্ত আশাহত ছিলাম যে মানুষ পকেট থেকে কোনোভাবেই হাত বের করছিল না, এত ঠান্ডা, টোটালি বান্ডলড আপ। এবং 4 তারিখ খুব সম্ভবত আপনি জানেন যে আমি ইমোশনালি অনেকটা ভেঙে পড়েছিলাম, যে মনে হয় আমরা কোনোভাবেই ব্যালট উঠতে পারবো না, কারণ 1500 সিগনেচার। জাভেদ ভাই মোমেন্টের সাক্ষী, যে জাভেদ ভাই কিন্তু কখনো শুরু মুহূর্তে থেকে বলছেন যে এইটা নিয়ে চিন্তা করবেন না, ওয়ে গানা গেট দ্যার। আমি খুব অ্যানয়েড হয়ে ওনাকে রাগ করতাম যে ওয়ে গানা গেট দ্যার, এটা তো জোকস না, বিকজ
এই 1500, তখন তো আর এত ভাবিনি আল্লাহ তালা এতটা সুযোগ দেবেন। ভালো 1500 সিগনেচার জোকস না, আমি অতীতে পিটিশনিং করেছি এবং জানি ভালো দিনগুলিতেই কঠিন, আর এখন মানুষ তো পকেট থেকে হাত বের করে না। তারপরে কিন্তু জাভেদ ভাই কিন্তু একদম অত্যন্ত অনার, আমরা এটা উই আর গানা গেট ইট, ডোন্ট ওয়ারি। আর ডোন্ট ওয়ারি শুনলে আমার শুধু রাগ আসতো, বলে ডোন্ট ওয়ারি। এবং 5 তারিখ মনে হয় 5 তারিখ শুধু আমি একদম ইমোশনালি ভেঙে পড়ি এবং আমি বলি যে না, আমরা পারবো না। এবং আরো অনেকজনের সাথে আমাদের যারা ওয়েল উইশার আছেন তাদের সাথে কথা বলেছি যে আমরা মনে হয় বন্ধ করে দেই। এই ঠিক সেই সময় আল্লাহ তাআলার রহমত হিসেবে আরো মানুষ যোগ দিলেন কুইন্স ব্রিজ, রেভেনসউড এবং পাবলিক হাউজিংগুলি থেকে। তারা আমাদের সাথে যোগ দিয়ে বললেন যে এত বিচলিত হওয়ার দরকার নেই, যে তোমরা আমাদের কাছে পিটিশনিং ফর্ম দিয়ে যাও, আমরা আমাদের ভলান্টিয়ার আমরা সবাই মিলে ডোর নক করে কালেক্ট করে দেবো। তারপরেও মনে মনে ভরসা পাচ্ছিলাম না যে দিব, বলে তো সবাই, কিন্তু হাতই যদি মানুষ পকেট থেকে বের না করে, দরজারই যদি না খোলে মানুষ, প্রথম 5 দিন আমাদের খুব একটা সুবিধা যায়নি, কারণ এর মধ্যে আবার এন্ড অফ ইয়ার হলিডে চলতেছিল, স্কুল বন্ধ, সবাই ডিস্ট্রিক্টের বাইরে, 50টা দরজা নক করলে একটা দরজা খোলে এমন অবস্থা। সো যখন আমরা ডোর নকিংও সুবিধা করতে পারি না, রাস্তাও মানুষ পায় না, দোকানে যায় না মানুষ, সুপার মার্কেট সব খালি, তখন ইমোশনালি খুবই ডাউন ছিলাম। কিন্তু এই মুহূর্তে আমাদের যে ভাই বোন সবাই যেভাবে আমাদের, বিশেষ করে কুইন্সব্রিজ, রেভেন্সউড এবং আমাদের যারা আমির মেহেদি, এই যে মেহেদি ভাই, জাভেদ ভাই যারা ছিলেন আমাদের ক্যাম্পেইনে, তারা তো ছিলেনই, জাহাঙ্গীর ভাই, আর যারা যোগ দিলেন নতুন করে, তারা জাস্ট আমার কাছে মনে হচ্ছে কি ঝাঁকে ঝাঁকে পাখি কোথা থেকে আবির্ভূত হলো এবং কিভাবে যে প্রতিটা দরজা নক করলো। কুইন্স ব্রিজের সমস্ত বিল্ডিংগুলিতে প্রতিটা দরজায় তারা নক করলো, রেভেনসউডের সমস্ত বিল্ডিংয়ে সমস্ত দরজায় তারা নক করলো, এবং এই ভাই বোনরা সবাই মিললেই কিন্তু এই 3000-এর মতো যে সিগনেচার সেগুলি সবাই তুলে নিয়ে আসতেন। আমি এই কৃতজ্ঞতার ভাষা বোঝাতে পারবো না, কিন্তু এগুলি কোনোটাই সিগনেচার না, এই কাজ কোনোটাই না, এটা মানুষের আস্থা আমাদের প্রতি, মানুষের যে মানে একটা আমানত। আমি ম্যারিজ জোবাইদা আপনাদের এই কথা দিতে পারি যে আমি আমার এই মানুষদের পক্ষে লড়াই চালিয়ে যাব, এবং এই কৃতজ্ঞতা বোধ থেকে আমি আমাদের ডিস্ট্রিক্টের যে বৈষম্য, যে ইকোনমিক ইনইকুয়ালিটি, যে ইনজাস্টিস, এইগুলি আমি দূর করার জন্য সর্বতভাবে সামনের সারি থেকে লড়াই করব। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সো আজকে আপনি যে পিটিশন সাবমিট করতে বোর্ড অফ ইলেকশনে গিয়েছিলেন, এই বিষয়ে একটা ছোট্ট একটা ভিডিও আছে আমাদের, যদি জাভেদ ভাই এবং আমিন ভাই একটু সময় দেন, ইব্রাহিম রহমান, তাহলে ভিডিওটা আমরা দেখি, তারপরে আলোচনা করতে সুবিধা হবে। ভিডিওটা কি রেডি আছে আমাদের? যদি আমরা দেখতে পারি তাহলে দেন উইল কন্টিনিউ ডিসকাশন। লেটস সি। কখনো গভীর আত্মবিশ্বাস, কখনো হতাশার কিছুটা হাতছানি, কখনো চেনা মানুষের অচেনা মুখ, কখনো দীর্ঘশ্বাস, কখনো হার না মানা দৃঢ় প্রত্যয়। নির্বাচনী মাঠে কত কিছু না দেখছেন মেরি জুবাইদা। সকল চড়াই উতরাই পেরিয়ে বিজয়ের পথে একটু একটু করে এগিয়ে যাচ্ছেন হার না মানা একজন উদ্দীপ্ত বাংলাদেশী। নির্বাচনী মাঠে মেরি জুবাইদার একটি গুরুত্বপূর্ণ দিন ছিল সোমবার। নিউ ইয়র্কের ম্যানহাটনে বোর্ড অফ ইলেকশন কমিটির কাছে সাহসী নারী তার সমর্থকদের সাথে নিয়ে প্রায় 3000 সাক্ষ্যসহ একটি নথি জমা দিয়েছেন। এর মধ্যে তিনি প্রমাণ করলেন নিউ ইয়র্কের ডিস্ট্রিক্ট 36-এর একজন অ্যাসেম্বলি মেম্বার প্রার্থী হিসেবে তিনি কতটুকু যোগ্য। এখানে উল্লেখ্য যে সেখানে 1500 স্বাক্ষর পেলে একজন অ্যাসেম্বলি মেম্বার প্রার্থী যোগ্য হিসেবে নির্বাচন করতে পারেন। যে কোনো ঘাত প্রতিঘাত থেকে শিক্ষা গ্রহণ করে সে থেকে জয়ের আনন্দ খুঁজে পান, এমন প্রত্যয় নিয়ে নির্বাচনের মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন মেরি জুবাইদা। স্টেট সিনেটর জন লু থেকে শুরু করে এরই মধ্যে কমিউনিটির অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি এন্ডোর্স করেছেন মেরি জুবাইদাকে। Well, I didn't submit the paper, I submitted my people's trust. And we are going back to door knock and canvass to make sure that all of our neighbors know the early voting dates and also the election day, so that no one is excluded from the district, so that they have the opportunity to vote in this very amazing historic election. And this is a historic election, it's a special election, and we look forward to make history out of this thing. আমাদের বাংলাদেশি ভাই বোনদের বলছি যে আমরা এখানে দাঁড়িয়েছি অলমোস্ট 3000 সিগনেচার, আপনাদের ভোটারদের সিগনেচার আমরা এখানে সাবমিট করেছি। আমাদের এই ক্যাম্পেইনটা ছিল নেইবার্স টু নেইবার্স,
আপনার প্রতিটা প্রতিবেশী, প্রতিটা মানুষ, আমাদের যারা শুভাকাঙ্ক্ষী, তারা যেভাবে ঝাঁপিয়ে পড়েছেন এই নির্বাচনে, আমি অত্যন্ত কৃতজ্ঞ। এবং আপনাদের যে আস্থা এবং আপনাদের যে বিশ্বাস, আমি ছোট মানুষ, কিন্তু আমার উপরে আপনারা যে আস্থা রেখেছেন, সেই আস্থাটা আমি রক্ষা করতে চেষ্টা করব। So today we submitted the signatures of almost 3,000 voters in the 36th Assembly District who are telling the Board of Elections that they want Mary Jo Baida's name on their ballot. They want the opportunity to vote for Mary Jo Baida to represent them, to bring them the kind of voice that she was just speaking of. এদিক থ্যাংক ইউ। আরও অনেক রিপোর্ট ছিল গতকালকে রাত্রেও হয়েছে। সো এনিওয়ে, জাভেদউদ্দিন, সো আপনি তো প্রথম থেকে এই কাজে ব্যস্ত ছিলেন। সো আজকে তো এটা অ্যাকমপ্লিশমেন্ট একটা হয়েছে, মোটামুটি একটা বিভিন্ন ধরনের আপনার ঘাত প্রতিঘাত বাধা পেরিয়ে দিস ইজ এক একটা হিস্ট্রি হচ্ছে আপনার। সো আজকের এইটাও আপনাদের সবার হাত আছে। আমিন মেহেদি, জাভেদ ভাই, আপনারা সবাই দিন রাত কাজ করেছেন। সো হোয়াট ইজ ইউর কমেন্ট? ধন্যবাদ টাইম টেলিভিশনকে আজকে আমাদেরকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আবারও, এবং আমাদের এই অর্গানাইজেশন এবং আমাদের এই কমিউনিটির প্রিয় মুখ যারা আছেন, আজকে মেরি জো বাইদার পক্ষে যারা কথা বলতে আসছেন আজকের এই অনুষ্ঠানে, সবাইকে ধন্যবাদ আমাদের পক্ষ থেকে। স্পেশালি I want to thank you my brother Sugare, working almost 6 years together from the Queensbridge to Ravenswood, Astoria, Long Island City. He and me have a lot of story in our community. Amin Mehdi Bhai, Ali Bhai, everyone single person, I want to lovely from my heart. I want to thank you all our volunteers especially. Everyone came out আমাদের এই কমিটিতে মেরি জো বাইদার জন্য প্রশংসার পাত্র হয়ে দাঁড়িয়েছেন আমাদের মেরি জো বাইদা। শুধু বাংলাদেশের মুখে নয়, চোখে টিয়ার আসবে যদি ঠিকমতো কথা বলতে পারি। আমেরিকানদের মনে যে কথা জমে রেখেছেন মেরি জো বাইদা, এটার ইতিহাস থাকবে। আমার মনে হয় না যে এখানে উইন করা না করা বিষয় নয়, মানুষ যে ভূমিকা নিয়েছেন এই প্রবাসে, আমাদের এই লং আইল্যান্ড সিটি, অ্যাস্টোরিয়া 36, স্পেশালি রেভেনসউড, কুইন্সব্রিজের মানুষ, এই বিদেশি মানুষ যে ওনার প্রতি যে শ্রদ্ধা জানিয়েছেন, এইগুলা আমাদের ইতিহাসের পাতায় থাকবে। আমি আপনাদেরকে একটি কথাই বলতে পারি যে বাংলাদেশি কমিউনিটি আপনারা যারা আছেন, আমাদের anybody could bring to the mayor, to the council, to the senator, assembly member, district leader বানানো কোনো ব্যাপার না। আমাদের এই শক্তি মেরি জো বাইদার উসিলায় আমরা এবার দেখিয়ে দিয়েছি। 3,000 নয়, 9,000 ভোট গ্রহণ করার জন্য, 9,000 সিগনেচার নেওয়ার জন্য আমাদের জন্য অসম্ভবের কোনো ব্যাপার না। বিকজ অফ দ্য কমিউনিটি, এই লাস্ট মিনিটে গত 7 বছরে মেরি জো বাইদা যে কাজ করেছেন লং আইল্যান্ড সিটিতে, আজকে সেটা তার প্রমাণ। এই ভীষণ আইসের মধ্যে, বাতাসের মধ্যে হাত মানুষ পকেটে বাইর করতে চায় না। হ্যাঁ, অনেকে ডিনাই করছে বিকজ অফ দ্য ওয়েদার, ইজ নট দে ডোন্ট ওয়ান্ট টু ডু ইট, বলছে ও মাই গড আই পুট দ্য গ্লাভস অন। তাদের গ্রসারি হাতে ছিল, এই ছিল, বাচ্চার কাছে ছিল, এগুলা সব কিছু অতিবাহিত করেও যে মানুষ আমাদেরকে 3,000 সিগনেচার দিয়েছে, আমরা জীবনে এটা তাদের ঋণ শোধ করতে পারবো না। আমি বাংলাদেশ কমিটিকে আবারও জানাইতেছি, আপনারা যারা আছেন, প্লিজ প্লিজ, একজন মানুষ বানানো, একটা বাচ্চা যখন জন্ম নিতে তার দুনিয়াতে আসতে 9.5 মাস 9 মাস 10 দিন সময় লাগে, একজন ক্যান্ডিডেট বানাইতেও তত সময় লাগে, তার কমিটিতে কাজ দিতে হয়, তার অনেক সময় দিতে হয়। আজকে সেই প্রমাণ, যদি আপনারা অ্যাসেম্বলি মেম্বার এই ডিস্ট্রিক্টে আমরা উইন করতে চাই, উই নিড টু স্ট্যান্ড ফর মেরি জো বাইদা। And Sugare will be agree with me that she is also not only for Bangladeshi community, she is our community, mixed community, Spanish, Black, French, all community, everybody loves her. 3,000 signature was very proud of her. I want to thank you again. I will stand for her. All my voluntary will stand until the election with her. থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ জাভেদউদ্দিন। আমিন ভাই আপনার কাছে যাচ্ছি, বাট একটা জিনিস দর্শকদের বলবো যে ভোট শুরু হচ্ছে মেরি জো বাইদা 24 তারিখ থেকে, রাইট? জি জি, 24 তারিখ থেকে আমরা 1 তারিখ পর্যন্ত আমরা আর্লি ভোটিং, আপনারা আর্লি ভোট দিতে পারবেন। বাংলাদেশে যারাই আছেন অ্যাস্টোরিয়া এবং লং আইল্যান্ড সিটিতে, তারা ডিস্ট্রিক্ট 36 এর বাসিন্দা, তারা ভোট দিতে পারবেন। এর আগে প্রতিদিনই আপনাদের ডোর নকিং হবে, ক্যাম্পেইন হবে, বিভিন্ন জায়গায় ফ্লায়ার ডিস্ট্রিবিউশন করা হবে।
তারপরে আপনার ফোন ব্যাংকিং করা হবে। আপনারা সবাই যে যেখানে থাকেন পার্টিসিপেট করতে পারবেন এই ইলেকশনে। এবং এই ব্যাপারে যে কোনো যোগাযোগ করতে হয় তাহলে জাভেদউদ্দিন ওনার সাথে যোগাযোগ করতে পারেন, বা আমিন মেহেদি ভাই ওনার সাথে যোগাযোগ করতে পারেন। জাভেদ ভাই, আপনি আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন, তারপর আমি ধন্যবাদ। আমার নাম্বারটা দেওয়ার আগে একটা কথা বলতে চাই, আপনার 10 টাকা আমাদের অনেক গুরুত্বপূর্ণ। আমাদের স্পেশালি অস্ট্রেলিয়াবাসীর কাছে রিকোয়েস্ট করতেছি, $10 অনেক রিকোয়েস্ট। এই জিনিসটা বিশ্বাস করেন, আপনার সেকেন্ড সুযোগ আমরা পাবো কিনা অনেক সন্দেহের মধ্যে আছি। যে জিনিসটা যাতে হাতছাড়া না হয়, আমাদের এই জিনিসটা যাতে নষ্ট না হয় আপনার 10টা টাকার জন্য। আপনারা 50 স্টেট ইউনাইটেড যারা টাইম টু আজকে দেখতেছেন, আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছেন সবাইকে দয়া করে রিকোয়েস্ট করবেন, আমাদের ওয়েবসাইট আছে, সেখানে যাতে 10টা টাকা অ্যাটলিস্ট আমরা উনাকে দিতে পারি। দিলে হবে কি, আমাদের ভলেন্টিয়ার হায়ার করতে সুবিধা হবে, পেড করতে সুবিধা হবে, ক্যাম্পেইন করতে সুবিধা হবে। উনি সচল মতে সব কিছু মেনটেন করতে পারে। ইলেকশনের যেটা ব্যাপার সেবার, অনেক ব্যাপার সেবার। আগে একবার বলছিলাম, যদি মেরি জোবাদাকে $10,000, $15,000, $20,000 যদি একসাথে আমরা দিয়ে যদি এই কাজ করাইতে পারতাম, তাহলে আমি মেহেদী ভাই বা কমিউনিটি যারা 10-15-20 জন আছেন, $100,000 আমরা একসাথে করে এই সিটিতে জমা দিয়ে উনাকে ফার্স্ট করানোর ব্যবস্থা করতাম ইনশাল্লাহ। কিন্তু এটা সিস্টেম নাই। আপনার 10 টাকা, 5 টাকা, 20 টাকা, 30 টাকা না হলে আমরা এটা করতে পারবো না। দিস ইজ দ্য সিস্টেম, উই হ্যাভ টু ফলো আপ। আবারও সবাইকে ধন্যবাদ। আমার নাম্বার হলো 347-898-8383। দয়া করে প্লিজ আসুন, আমরা মেরি জবেদার শুভকামনা করি এবং কংগ্রেচুলেশন এগেইন ফর টুডে মেরি জবেদা এন্ড অল কমিটি মেম্বার। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ। আজকে ম্যারেজ ওয়েদার ক্যাম্পেইন থেকে বলা হয়েছে যে যদি একটি ফ্লায়ার মেইল করা হয়, তো ফ্লায়ার মেইল করা সহ ওনাদের খরচ হবে অ্যাবাউট 60,000 and 70,000। সো অল টুগেদার 130,000 লাগবে এই রেস্টুরেন্ট পর্যন্ত। আর যদি ফ্লায়ার মেইল নাও করা হয়, তারপরেও তাদের দরকার প্রায় $60,000 টু রেইজ বিফোর দি ইলেকশন, আনটিল দি ইলেকশন এন্ড। সো এই বিষয়ে আশা করি সবাই সহযোগিতা করবেন। মেহেদী ভাই, আপনার কাছে যাই, ইউ আর ওয়ান অফ দ্য পিলার অফ দিস ক্যাম্পেইন। এই ক্যাম্পেইন শুরুর সময় থেকে আপনি বিহাইন্ডে, যদিও সামনে খুব একটা আসেন নাই, বাট বিহাইন্ডে থেকে আপনি যেভাবে সহযোগিতা করেছেন, যেভাবে সাহস দিয়েছেন, অ্যান্ড টুডে আপনি জানেন যে কতগুলো অবস্ট্রাকল পেরিয়ে আজকে এই পর্যায়ে আসতে হয়েছে, অনেকগুলো বিগ অবস্ট্রাকল। এবং একটা অবস্ট্রাকল সামনে আসার সময় মনে হয় আর সম্ভব হবে না, বাট আজকের এই পর্যায়ে আপনারা এসেছেন। সো হোয়াট ইজ ইউর ফিলিং অ্যান্ড হোয়াট ইজ ফিউচার প্রোগ্রাম? থ্যাংক ইউ তাহের ভাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে সালাম এবং শুভেচ্ছা, প্যানেলিস্ট যারা আছেন। আর ম্যারি, আপনাকে অভিনন্দন আপনার এই সফলতার জন্য। আমরা অনেকগুলো ব্যাপার নিয়ে একটু কথা বলতে হবে। আমি প্রথমেই আসি যে কয়েকটা জিনিস যেটা নাকি কমিউনিটির সাথে শেয়ার করতে হবে। আমরা যতই আগে বাড়তেছিলাম, আমাদের রাস্তাটাকে ততই কঠিন করে দেওয়া হচ্ছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট করছি, যেটা নাকি আপনারা এখন আমাদের উপর একটু আস্থা রাখতে পারেন। আমি কমিউনিটিকে বলতেছি যে উনি একজন ক্যান্ডিডেট, ওনাকে এমনিতেই এন্ডোর্সমেন্ট পাওয়ার উনি যোগ্য, উনি এখানে থাকেন, কিন্তু উনি পান নেই। আমাদের বন্ধু যিনি আমাদের মেয়র, তিনি আমাদেরকে যে কোনো কারণেই হোক আমাদেরকে সাথ দেননি, কিন্তু আমরা কিন্তু মনোবল হারাইনি। আমরা আমাদের শক্তিটাকে প্রুফ করার চেষ্টা করেছি। আর সেইখানে আপনারা এখন দেখতে পাচ্ছেন আমরা 3,000, তার মানে হল কি ডাবল আমরা অ্যাচিভ করেছি। এখন নিশ্চয়ই আপনারা আমাদের পাশে আসবেন, দাঁড়াবেন। আমি এই আহ্বানটুকু আমার কমিউনিটির এবং সমস্ত অন্য কমিউনিটি থেকেও আমরা বলি, কিন্তু আমাদের বিশেষ করে আমাদের বাংলাদেশি কমিউনিটির এটা একটা সুবর্ণ সুযোগ আমাদের শক্তিটাকে দেখানো। দেখুন, আমরা ফিল্ডে কাজ করে 1500 জায়গায় আমরা যদি 3000 করতে পারি, আপনারা যদি আসেন, আমরা সেটাকে জাভেদ ভাই যেটা বললো, আমরা 9000 ভোটও যদি পেতে আমাদের কোনো সমস্যা হবে না। আর জাভেদ ভাই শেষে যেটা কথাটা বললেন যে ফান্ডিং এর, এখানে ফান্ডিংটা খুবই জরুরি। এখন আমাদের প্রত্যেকটা ভোটারের কাছে এখানে এই দেশে ডোর নকিং কিংবা এই শীতের মধ্যে অন্য যে কোনো ইস্যুর থেকে একটা এফেক্টিভ ওয়ে হলো আপনি একটা সুন্দর কার্ডে ওনার ছবি সহ ছেপে আপনি সেটা প্রত্যেকের দরজায় পৌঁছাবেন। It cost us a lot. আমাদের 80,000 ভোটার আছে। $1 করে যদি একটা পিছনে খরচ হয়, তাহলে আপনি 80,000 শুধুমাত্র মেইলিং এর জন্যই আছে। So we need money at this time. So I am humble requesting everyone, please donate for her. You need that money to just win the game.
এইখানে সবাই কাজ করে এই ঠান্ডার মধ্যে। সুগারের আমাদের জাভেদ ভাই, আমাদের আরেকজনের আমাদের জাহাঙ্গীর ভাই, এই তিনজন মানুষ তো একেবারে সবসময় অনবরত সারাদিন কাজ করতেছেন। তো এইগুলির আমি পিছন থেকে যতটুকু পারি আমার কাজের ফাঁকে আমি চেষ্টা করি, আর যতটুকু আমি আগেই তাহের ভাইকে বলছি, আমি আমার যে লিমিটেশন আছে, কিন্তু আমার অন্তঃস্থল থেকে যে দোয়াটা আছে, সেদিনও আমি বৃষ্টির মধ্যে ওগুলি আমারগুলি আমি বলতে চাই না। আমি যেটা একটা এক্সাম্পল এখানে দিতেই হবে আমাকে, সেটা হলো কি, সেদিন আমাকে ওই মোহাম্মদ আলী ভাই মসজিদের সামনে, উনি 12টার সময় আমাদের বাংলাদেশ সোসাইটির জেনারেল সেক্রেটারি, সোসাইটিও আমাদের সাথে আছে, আমরা ওনাদেরকেও পাবো, ওনারাও বলছে যে ওনারা দাঁড়াবে এখন। তো ওই উনি 12টার সময় এসে বাইরে দাঁড়িয়ে উনি সিগনেচার কালেক্ট করতেছিলেন। একজন বাঙালি ভদ্রলোক, এই ঘটনাটা বলা আপনাদের দরকার, কারণ হলো কি তাহলে ওই অন্যরাও আপনারা এই করবেন। একজন বাঙালি ভদ্রলোক, ওনাকে আলী ভাই বলছেন, আজকে উনি আমার সাথে শেয়ার করছেন যে উনি ওনাকে বলছেন যে আমাদের একজন বাঙালি ভদ্র মহিলা দাঁড়াচ্ছে, আপনি এই করবেন, তো একটু একটা সিগনেচার করবেন ওনার জন্য। তো উনি অস্বীকার করছে যে না, আমাদের বাঙালি, আমরা জিতবো এখানে। কি বলেন, একজন বাঙালি আবার একজন মহিলা, এই জিতবেন কি? তো এই কথা বলে সে চলে গেছেন। উনি নামাজ পড়ে আবার বের হয়ে আসার সময় তো আলী ভাই বলতেছিলেন আমি স্কিপ করতেছি যে এই লোকটার সামনে যেন আমাকে না পড়তে হয়। তো উনি আগে এসে তারপরে উনি বলছে যে আমি একটু সাইন করতে চাই। ওয়াই? বিকজ ওয়েন হি ওয়েন্ট ইনসাইড, আমাদের মেরি জুবাইদা উনি ভিতরে কথা বলছেন, তাকে কনভিন্স করতে পারছেন। তো আপনারা যারাই ওনার কথাগুলো, আমাদের ওই যে ডিবেট হয়েছিল সেটা কিন্তু আমিও লাইভে দিছিলাম, আমিন মেহেদি, আমার ফেসবুকে গেলে সেখানে দেখতে পাবেন, টাইম টিভি লাইভে দিছিলেন, ওইখানে দেখবেন মেরি জুবাইদাটা ওনাদের চেয়ে কোনো অংশে কম নয়, বরং ভালোই ছিল। উনি বেশি ভালো করেছেন, কারণ উনি জনমানুষের কথা বলছেন, উনি মানুষের সাথে ছিলেন, উনি মানুষের পথে আছেন। এই যে আজকে সুগারের যে কথাগুলো বলে গেল, ওইটা হলো উনার কমিউনিটি জানে যে মেরি জুবাইদা উনি ঘুরতে যায়, উনি হাঁটতে যায়, উনি ওদের সাথে যায়। ওই প্যান্ডামিকের সময় উনি গিয়ে ওদেরকে আপনার এই সমস্ত সাহায্য সহযোগিতা যতটুকু লাগছে ওনার সাধ্য মতো, আমরাও দাঁড়িয়েছিলাম, তাহের ভাই গেছেন, সবাই গেছেন। কিন্তু এই কাজগুলো কিন্তু অন্য যে ক্যান্ডিডেট গুলো আছে তারা কিন্তু তখন ছিল না, তাদের এই দুর্দিনে তখন তারা দাঁড়াতে পারেনি তাদের সামনে, যেটাই হোক। আর আমাদের ক্যান্ডিডেটের যে এইটা, আমরা সেই ক্যাটাগরি গুলো নিয়ে আলোচনা করি, অন্যদের আমি গেলাম। তো এই যে মেরির যে কাজগুলো আজকে এই সমাজে আছে, এইটাকে যদি তারা মূল্যায়ন করার জন্য, এই যে আজকে তারা উদ্যোগী হচ্ছে, তারা যে এগিয়ে আসতেছে, এই ফ্লোটাকে আমাদেরকে ধরতে হবে। আর আজকে আমরা এই যে এতজনের এগেনস্টে গিয়ে বাঙালি কমিউনিটি নিজে দাঁড়ায় যদি জিততে পারি, এইটাই বিজয়। এই বিজয় আমাদেরকে অর্জন করতে হবে। আমাদেরকে ওই কারো দয়া দাক্ষিণায় কেউ আমাদেরকে ইন্ডাস করলো না করলো সেটার উপরে কোনো অবস্থাতেই না। তার প্রমাণে যে আমরা আপনাদেরকে করিয়ে দেখালাম যে আমরা যে 3000 এর মতো আমরা আজকে এখানে কিন্তু যদি কেউ না থাকতো তাহলে কিন্তু উনি নাম্বার 1-এ যেত। যেহেতু এন্ডোর্সমেন্ট করে তারা চলে যাচ্ছে, তাদেরটা নাম্বার 1 থাকবে, তার সেকেন্ড হবে আমাদের মেরি জুবাইদা, উনি হবে সেকেন্ড, আই বিলিভ সো। কারণ হল আমি এর র্যাঙ্কিংটা জানি তো, ইলেকশনের যে এটা থাকে। তো আমাদের এই সম্ভাবনার এই দ্বার প্রান্তে আমরা আসি। এখন আমাদের মাত্র কয়টা দিন, নট ইভেন 1 মান্থ, মানে 20 দিন কাজ করতে হবে, কিংবা 25 দিনের মতো। আমাদের 24 তারিখে আর্লি ভোটিং শুরু হবে। প্রতিদিন আমরা যদি তাদেরকে, আমাদের এই মানুষগুলি এই এলাকায়, শুধু আমাদের বাঙালি ভোটার না, আমাদের নেইবারে যে কালো আছে, সাদা আছে, স্প্যানিশ আছে, তাদেরকে বলে যে তুমি কি একটা ভোট দিয়ে আসবা, এরকম আমাদের কমিউনিটির একটা হয়েছে। আপনি যদি এই এলাকায় নাও থেকে থাকেন, আপনার কোনো কো-ওয়ার্কার, আপনার কোনো ফ্রেন্ড যারা এখানে থাকে, তাদেরকে যদি বলা হয় যে একটা ভোট আমাদের জন্য, তো ইটস গোয়িং টু বি ওয়ার্ক এন্ড ইটস গোনা বি, উই আর গোয়িং টু গেট দ্য সাকসেস। এইটুকু আমি আমাদের হাম্বল রিকোয়েস্ট, আমাদের কমিউনিটি। আমি এই গত 5 বছর যাবত, আমি গতকালকে কিন্তু আমরা দুইটা আমাদের যে বাংলাদেশি দুইটা স্ট্রং অর্গানাইজেশন রেখেছে, আসালের ওনারা গতকালকে ডিক্লেয়ার দিয়েই গেছেন। এবং আমাদের ডেমোক্রেটিক ক্লাব, যে মোর্শেদ আলম ভাই, আমাদের মেইন স্ট্রিম আইকন মোর্শেদ আলম ভাইয়ের যে অর্গানাইজেশন, উনি নিজেও প্রথম দিনেই আসছিলেন, উনার অর্গানাইজেশন গতকালকে উনাকে এন্ডোর্স করছেন। তো আমরা আমাদের শক্তি আজকে আমরা প্রমাণ করার সময় আসছে। আসুন আমরা সবাই দাঁড়াই, আপনারা ওনার জন্য ডোনেট করবেন, ওনার জন্য ডোর নকিং করবেন। যে অবস্থা থেকে একজন 2 ঘন্টা এসেও যদি একটু ডোর নকিং করা যায়, আপনারা যদি ভলেন্টারিলি আসেন এই এলাকাটাতে, এই ছোট্ট একটু জায়গাটাতে, আমরা অবশ্যই উইন করতে পারবো। ধন্যবাদ। আমি হয়তো একটু বেশি সময় নিয়ে নিছি, কিন্তু কথাগুলো খুব জরুরি আজকে এই সময় আমাদের জন্য। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। ইব্রাহিম চিরকুন, আপনার কাছে যাচ্ছি।
সো আপনার চশমা জি। এবং আপনার চেহারা দেখে আমার একটু ভয় লাগছে, আমি জানি না না, আমি এই বিষয়ে সংক্ষেপে একটা কথা বলে ফেলি। আমরা এই এতক্ষণের বক্তব্যে যেটা সামাপ হইল, যে আমরা একটা ধাপ অতিক্রম করছি, এবং আমরা যে সমস্ত মানুষের ওই যে পকেটে হাত ঢুকানো নিয়ে এতদিন সমস্যা ছিলাম, এখন আমরা আশা করবো যে মানুষজন যেন পকেটে হাত ঢুকান। এখন আমাদের টাকা পয়সার দরকার, এখন একজন দুইজনের টাকা দিলে হবে না, আমরা সবাই 10 টাকা 15 টাকা করে দিয়ে এই বাকি কাজটা, এই এতদিন যে আমরা কথাবার্তা বলছি, আপনারা যারা কথাবার্তা বলছেন, মেরি কথা বলছেন, এটা কাজ করছে। না কাজ করলে এই এই খালি মানে দুয়ার দরখাস্ত চাইলাম বললে এই 3000 দরখাস্ত হইতো না। এই মানুষজন মানে তার হাত বের করে মোজা খুলে দস্তখত দিতে, এই মানুষজন আবার ভালোবেসে ভুটে যাবেন। এবং আমি মনে করি আমাদের মানুষজন চাইলে মেরির উপর মানে আমি লিখছিলাম, মানে মেরিকে লোকজন অনেক ভালোবাসে, আমাকে পছন্দ না করলেও মানে মানে মোর দেন 500,000 লোক এটা পড়ে মানে অভিনন্দন জানিয়েছে। এটাকে আমি সারপ্রাইজ। তো আমি মনে করি বাকি এই কয়েকটা দিন আমাদের এই 10 দিন 20 দিনও হাতে নাই। আমরা এই 24 তারিখ থেকে ভোটে যাব, ঘরে ঘরে নক করব, এবং আমরা সবাই আবার পকেটে হাত দিয়ে আমার ওই নিজের কাজটা করব। অনেক ধন্যবাদ মেরি, আপনার যাত্রা শুভ হোক। আমরা শেষ পর্যন্ত আপনার জয়ের সাথে, আমি ওই জয়ের নৌকায় আছি, আমি বিজয়ের পক্ষে নাই। তো you মানে so much. হারের দলে নাই, আপনি জয় হবেন, জয়েরই কথা হবে। জি ইব্রাহিম ভাই জি। এখানে হারা আর জিতার কথা না, আমাদের পারফরমেন্সটা এখানে। এই যে আজকে যে 3000, ওরা দে উইল বি স্কেয়ার্ড। দেখো ওরা ওরা 3000 সিগনেচার Exactly. আমাদের আমাদের Exactly. জয়টার চেয়ে বড় হলো আমাদের এখানে পাওয়ারটা দেখানো। আর এটা অনলি আমাদের অপশন, এটাই আমাদের আমাদের একটাই অপশন, জয় হতে হবে। অফকোর্স সেটা আমরা চাই, কিন্তু তারপরেও আমরা জয় পরাজয় তো আল্লাহর রাব্বুল আলামিন ঠিক করে দিবেন, কিন্তু আমরা যদি দাঁড়াতে পারি ওইটাই সবচেয়ে বড়। ওরা কিন্তু ওইটাকে স্ক্যার করতেছে। ওরা গতকালকেও কিন্তু ওই অনুষ্ঠানে, আমাদের এই অনুষ্ঠানে বলে গেছে যে পাওয়ার হাউস, বাঙালি কমিউনিটি ইজ নাও দ্য পাওয়ার হাউস। সো উই অ্যাচিভ দ্যাট এন্ড উই নিড টু প্রুভ ইট, এন্ড দিস ইজ দ্য টাইম। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ অনেক ধন্যবাদ। বাট বাংলাদেশি কমিউনিটি ইজ সো বিগ নাও, তারা যদি সবাই যদি কমিউনিটির যারা সিটিজেন অ্যান্ড গ্রিন কার্ডধারী, তারা যদি সে অ্যাবাউট এভারেজ $20 করে দেয়, এবং 500 বা 1000 লোক যদি ডোনেট করে, তাহলে আর কিছু লাগে না। দিস ইজ এনাফ। এবং এটা অনলাইনে পে করা যায় উইদিন এ মিনিট। আপনার এক্স্যাক্টলি আরেকটা যেটা নাকি তাহের ভাই যে আমাদের জাভেদ ভাই বলছে, এটা হচ্ছে কি আমরা যদি চাই বেশি করে, যেমন ম্যারি ভাবি কিন্তু আমাকে নিষেধ করছে, উনি আমাকে নিষেধ করছে যে আমি যেন আর ডোনেট না করি। কারণ হয় কি, এটা আসতে হবে ছোট ছোট ডোনেশন অনেক মানুষের কাছ থেকে। Right. তো ওইটা হলো দে কাউন্ট দ্য হেড Right, কাউন্ট। head count. That's ওইটা right. হয়েছে কি, ওই জন্যই আমরা কিন্তু সবার কাছে আহ্বান জানাচ্ছি, আপনারা $10 $20 করে যে যেখানে আসেন সেখান থেকে আপনারা কি করতে পারেন। হ্যাঁ 50, আপনি যদি বাইরে হন তাহলে $50, $100, $200, $500, দ্যাটস নট এ প্রবলেম এট অল। $3,000 পর্যন্ত বাইরে থেকে দিতে হ্যাঁ, পারেন একজন। $3,000 পর্যন্ত দিতে Right. পারবেন। কিন্তু Thank you. আমাদের যারা আমরা ডিস্ট্রিক্টে আছি, আমাদের একটু রেস্ট্রিকশন আছে, আমরা ইচ্ছা করলেই বেশি করে করতে পারবো না, ওইটার অন্যরকম রেজাল্ট। 1000 ডিস্ট্রিক্টে সর্বোচ্চ 1000 দিতে হ্যাঁ, পারবেন। ডিস্ট্রিক্টে সর্বোচ্চ 1000। ওকে, সো Thank you so much. থ্যাংক থ্যাংক ইউ আমিন ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। একটু কথা বলি এখন, অন্য বিষয় নিয়ে কথা বলতে হবে। আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আমরা কন্টিনিউ করি, আরও অনেক সময় আছে, উইল কন্টিনিউ দি। জি, কিছু বলতে চাচ্ছেন নাকি মেরি? আপনি বললে 30 সেকেন্ড। না, আমি তেমন কিছু না, শুধু বলবো যে আমাদের আর্লি ভোটিং শুরু হবে 24শে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ পর্যন্ত, আর ইলেকশন ডে হচ্ছে ফেব্রুয়ারি 3 তারিখ। আপনারা আমাদের ওয়েবসাইট আপডেট করে পোল সেন্টার লোকেটর দিয়ে দিব। আপনারা যারা আমাদের ডিস্ট্রিক্টে আছেন আগে থেকে আপনাদের পোল সেন্টার দেখে নেবেন, এবং সবাই আগাম ভোট, যেটা আর্লি ভোটিং, এই সময় ভোট দেবেন। আপনাদের কাছে অনুরোধ, স্পেশাল ইলেকশনে খুব কম মানুষ ভোট দেয় সাধারণত, আপনাদের একটা ভোটই নির্ধারণ করতে পারে জয় পরাজয়। আপনাদের সবার কাছে অনুরোধ, বাংলাদেশি ভাই বোনদের কাছে, দয়া করে সবাই ভোট দিবেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। ইব্রাহিম কুমার, এখন আপনার সাথে একটু কথা বলি। সো প্রতারণার যে সাইবার যে প্রতারণা, এই প্রতারণায় বাংলাদেশি কমিউনিটি বিশ্বের ওয়ান অফ দি মানে লিডিং কমিউনিটি, আমি এখানে বাংলাদেশ বলা যায় একটা লিডিং মানে প্রতারক হিসাবে চিহ্নিত হয়েছে বাংলাদেশ, মানে সাইবার প্রতারণার ক্ষেত্রে। এ বিষয়ে আপনি একটা রিপোর্টও করেছেন বোধহয় সম্ভবত। হোয়াট ইজ দি এক্সাক্ট সিনারিও? জি, অনেক ধন্যবাদ। শুনেন, আমরা নানান বিষয়ে আমরা আমাদের যোগ্যতা প্রদর্শন করতেছি বাংলাদেশ। তো একদম সাম্প্রতিক সময় আমরা দেখলাম যে যুক্তরাষ্ট্রের
একটা স্টেটের ড্রাইভিং লাইসেন্স ঢাকায় বসে জালিয়াতি করা হচ্ছে। এটা আসলে ভিতরে ভিতরে অনেক আগের থেকেই কাজ করতেছে। এখন আগে আমরা এই যে আমরা আপনারা সবাই আবু তাহের সাহেব, আমরা নিউ ইয়র্কে যারা আছি বা আমেরিকার বিভিন্ন জায়গায় আছি, প্রতিদিন আমরা ফোন কল পাই, কোনটা IRS থেকে, কোনটা ইমিগ্রেশন থেকে, কোনটা এমনি ফোন করে আপনার ফ্রি কোরআন শিক্ষা দিবে, আরেকটা ফোন করে বলবে যে আপনার বাড়িতে সোলার প্যানেল লাগিয়ে দিব। এগুলো স্ক্যাম কল। এই স্ক্যাম গুলো আমরা আগে মনে করতাম আমাদের নাইজেরিয়ান ভাইয়েরা যারা পরিশ্রম করে মানে আর করে না এগুলা করে, বা ভারত থেকে। এখন সাম্প্রতিক তথ্য হচ্ছে এই দুর্বৃত্তরা বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি, বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি, এবং সমস্ত বাংলাদেশে এটা ঢাকায় না, বাংলাদেশের বিভিন্ন গ্রামে গঞ্জে এই যে মানে আমাদের তথ্য প্রযুক্তির ভালো উদ্দেশ্যে যে গত 10-15 বছরে তথ্য প্রযুক্তির যে বিস্তৃতি ঘটেছিল, এটা তো উদ্দেশ্য ভালো ছিল, কিন্তু আমরা সমস্ত ভালো উদ্দেশ্যটাকে আমরা আমাদের মানে দুর্বৃত্তের কাজে লাগাই। এটা লাগায় এবং সেখান থেকে এই স্ক্যাম কল গুলা নিয়ন্ত্রণ করা হয়। এটা একটা আন্তর্জাতিক মানে চক্র। এটার সাথে আফ্রিকান বিভিন্ন দেশ এবং আমাদের দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ আছে, এবং লাওস, কম্বোডিয়া এই সমস্ত এলাকা একটা বড় জায়গা। বাংলাদেশ থেকে আদম পাচারের একটা চক্র সেখান থেকে বাংলাদেশ থেকে যুব তরুণদের নিয়ে, এরা যেহেতু পরিশ্রমী, এদেরকে একদম বন্দি করে ওই কাজটা শিখাইয়া তাদের একটা আয়, এবং একটা পর্যায়ে তারা আর ওই জায়গা থেকে বেরোতে পারে না। ওই চক্রের থেকে বেরুলে মৃত্যু, নির্ঘাত, বেরুলে আইন শৃঙ্খলা রক্ষাকারীদের হাতে তারা ধরে দেবো। এবং এখানে কোন কোন জায়গায় বলা হয়েছে একটা তদন্ত রিপোর্টে, গোয়েন্দা তদন্ত রিপোর্টে, সেখানে প্রশাসন, বিভিন্ন সরকারের বিভিন্ন লোকজন জড়িত। এখন এটাকে মানে গত বছর $16 বিলিয়ন শুধু আমেরিকান লোকজন, মানে বয়স্ক লোকজন, সাধারণ লোকজন, এদের কাছ থেকে স্ক্যামাররা হাতিয়ে নিয়েছে। এটা আমেরিকার এবং সারা বিশ্ব জুড়ে মানে $60 বিলিয়ন, $63 বিলিয়ন। এবং এগুলা তো আর মানে যুক্তরাষ্ট্র বসে বসে দেখবে না। যুক্তরাষ্ট্র ইতিমধ্যে একটা উদ্যোগ নিয়েছে। সেই উদ্যোগটা হচ্ছে HR 5490 নামে একটা বিল, খুব দ্রুতই পাস হবে মার্কিন কংগ্রেসে। এটা 27 জন উভয় দলের, এটা যে আমেরিকান জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এটার সাথে রিলেট করা হচ্ছে রাষ্ট্রীয় নিরাপত্তা। এই যে স্ক্যামাররা মানে বাইরে বসে, দেশের বাইরে বসে, সেটা বাংলাদেশ হোক, নাইজেরিয়া হোক, সেটা ভারত হোক, তারা বসে যে শুধু আপনাকে আমাকে টার্গেট করছে এমন না, তারা টার্গেট করছে আমেরিকার সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, সরকারের বিভিন্ন অফিস, বিভিন্ন সাইবার মানে কাঠামোগুলোকে। সেগুলাকে নিয়ন্ত্রণ করার জন্য ওই HR 5490 যে বিল, সেখানে বলা হয়েছে যে তারা মানে প্রতিটা সরকারের সাথে মিলে, বিভিন্ন সরকার এবং বাংলাদেশকে সেখানে উল্লেখ করা হয়েছে, একটা টার্গেট করে তারা একটা টাস্ক ফোর্স গঠন করবে। এই টাস্ক ফোর্স গঠন করলে আমেরিকা সরাসরি আপনার এই ঢাকা হোক, খুলনায় হোক, বরিশালে হোক, ওখানে হামলা চালিয়ে ধরে নিয়ে আসতে পারবে। এখন এই যে মাদুরার মতো আপনার এই দরজা জানালা বন্ধ রাখলেও আপনি থাকতে পারবেন না ওই দুর্বৃত্তকে ধরার জন্য। এটা আমেরিকা একটা বিরাট ক্যাপাসিটি পেয়ে যাবে, এবং এটা যুক্তরাষ্ট্র খুব দ্রুতই করতেছে, এবং এটা সবচেয়ে বড় ঝুঁকিতে পড়বে বাংলাদেশ। এবং এটার সাথে সাথে দেখেন বাংলাদেশে এই ধরনের প্রতারণা, বাংলাদেশিদের এই ধরনের প্রতারণার ঘটনা বেশ কিছুদিন ধরে বিভিন্ন ভাবে আলাপ। এটা একটা বললাম যে বাংলাদেশ থেকে বসে আপনি কিভাবে সাইবার জালিয়াতি করে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের একটা মানে একটা স্টেটের ড্রাইভিং লাইসেন্স ইস্যু করে দিচ্ছে $700 বিনিময়ে। এর পাশাপাশি আপনি দেখেন এই গত সপ্তাহে নিউজ বেরিয়েছে আপনার নিউ ইয়র্কের আপনার জালিয়াতি করে মানে কত $1 মিলিয়ন নিয়ে গেছে একজন, তার শাশুড়ি তার দেশে থাকে হোম কেয়ার থেকে। এবং এই হোম কেয়ারের তদন্ত দিয়ে আমার মনে হয় মানে নিউ ইয়র্কে আরো বেশি আরো বাংলাদেশি লোকজনের নাম জড়িয়ে আসছে। একটা তদন্ত যখন শুরু হয়, এই তদন্ত ডানপালা মেলায়, এবং আমাদের কাছে তথ্য যেটা আছে যে বাংলাদেশের অনেক লোকের, শুনেন আমাদের দেশের পরিশ্রমী মানুষ হিসাবে আবু তাহের, আপনি যখন 3-4 দশক আগে আসেন, আমরা পাশাপাশি একই সময় আসছি, আমরা দেখছি মানুষ পরিশ্রম করে বাড়িঘর করতেছেন, কেউ রেস্টুরেন্ট করতেছেন, এমনকি এই পত্রিকার ব্যবসা যারা করতেছেন তারা কেউ গাড়ি চালিয়েছেন। আমাদের বাংলাদেশ থেকে এসে প্রাক্তন সংসদ সদস্য সেই সময় আমি দেখছি তিনি গাড়ি চালাচ্ছেন, একাধিক সংসদ সদস্য। এই যে পরিশ্রমের কাজ করে তারা কখনো অসম্মানের কাজ করেন নাই, এটা সম্মানিত। এবং তখন এটা আমরা প্রাউডলি বলতাম বাংলাদেশের অনেক বড় লেখক, অনেক বড় সাংবাদিক, সংসদ সদস্য এরা আসে। কিন্তু আমরা সাম্প্রতিক সময় যদি আপনি দেখেন গত 10-15 বছরের এই বাংলাদেশ থেকে আসলে এসে বললো তার কিছুই নাই,
মানে সে একটা রাজনৈতিক আশ্রয় চাইলো, আর আশ্রয় চাইলো, আর তাও একটা ভুয়া রাজনৈতিক আশ্রয় চাইলো। আসলো আপনার শেখ হাসিনার সাথে, আসিয়া বললো যে আমি শেখ হাসিনার বই এখন আর দেশে যেতে পারবো না, বা একবার গেল গিয়ে পরে আসলো। আসে এই সমস্ত লোক দেখবেন কিছুদিনের মধ্যে ফুলে ফেপে, হয় দেশ থেকে সে চুরি করে টাকা আছে, এটা অসততা, নাইলে এখানকার যে চক্রটা, চুরির চক্র, অসৎ ব্যবসায়ী, হোম কেয়ার, এই সমস্ত জিনিসের মাধ্যমে আপনি তদন্ত হইলে এই সমস্ত বহু লোক বেরিয়ে আসবে। এই সমস্ত বেরিয়ে এই সমস্ত লোক এই আপনার আমার আশেপাশে পুষ্ট হয়েছে। এবং এইটা, এবং বাংলাদেশের এই যে সাম্প্রতিক সময়ে যে নামটা আমেরিকান সংবাদ মাধ্যমে, আপনারা তো এই শুনে আমি কথা বললেই আপনার তো লুপ্ত মানে কম নাই, কেউ আমাকে এইটা উপাধি দিবেন, কেউ আমাকে এইটা উপাধি দিবেন, কিন্তু যখন প্রলয় নামে তখন আপনি ভালো মানুষ, আপনাকে দেখে বাংলাদেশ কি বিবেচনা করবে? না পত্র পত্রিকায় যখন বাংলাদেশের নামে ওই খারাপ সংবাদগুলো উঠবে, চুর জালিয়াতদের খবর উঠবে, তখন মানে বাংলাদেশের নামের সাথে আপনার যখন নাম আসবে, তখন ওই আমেরিকান মানুষজন কি বিবেচনা করবে, আন্তর্জাতিক মাধ্যমে কি বিবেচনা করবে? তখন সেই বিবেচনায় তো আপনি ওই ওই খারাপ নামের সাথে আপনার নামটা যুক্ত হবে। এইটা চাই না দেখেই কথা বলি, কিন্তু এই কথা বললে তো মানে গাত্রদাহ খালি যে আপনার হয় তা না, আরো অনেকেরই হয়। এবং এগুলো আমাকে মোকাবিলা করে কথা বলতে হবে। এবং এটা আজকে যে কথা বলতেছি এটা না, এটা আপনি যদি আপনার টেপ বাজাইয়া দেখেন, আপনি আজকে মানে 15 বছর থেকে টাইম টেলিভিশন চালান, তখন থেকে, এর আগে থেকে আপনার এই আপনার বাংলা পত্রিকায় লিখেছি এইসব নিয়ে, আমি আমার পত্রিকায় লিখেছি। তো আমরা আমাদের আশেপাশে এই সমস্ত দুর্বৃত্তদের সম্পর্কে সচেতন হতে হবে। এবং শুনেন, 2 দিন আগে আপনি আসলেন এই ফকিরের মতো বাংলাদেশ থেকে, এসে আপনি এখানে মানে আপনার বাড়ি গাড়ি এইসব দেখানো, আরে বাবা এইসব এইসব এই উদ্বাস্তুমানা করার দরকার কি? আপনি যে রোহিঙ্গা, এই রোহিঙ্গা হয়ে আপনি আসছেন, আপনার এই পরিচয়টা থাকলে পরিশ্রম করে বড় হন। আপনি পরিশ্রম করে, এই দেশে বহু মানুষ সাধারণ মানুষ থেকে বড় হয়েছে, সাধারণ মানুষ থেকে হয়েছে, আপনার কত টাকার দরকার? এই সমস্ত আমাকে দেখে লাভ নাই যে আপনি কতটা চুরি করে বাটপারি করে আপনি এখানে অতিথি হইবেন, আপনি স্যুট টাই পরে এখানে বক্তৃতা দিবেন, আর আমরা আমাদের সমাজ এইটা হাততালি দেই, কিন্তু মানুষের দীর্ঘস্থায়ী শ্রদ্ধা, আন্তর্জাতিক ভাবে আপনার দীর্ঘস্থায়ী ভাবমূর্তি, এইটা করে তো বাড়ে না। তো আমি দেখতেছি সাহাব ভাই চলে আসছেন, আবু তাহের সাহেব, এবং আমাকে গালাগালি দেওয়ার জন্য আপনার যদি কোনো লোক থাকেন আজকে, এদেরকেও সম্মান করে কথা বলা যাবে না, এদেরকেও বলে আমাদের তো কেন যে আপনি সুবিধা সাহাব নেবেন ভাই না? কি বললেন? হ্যাঁ, কি আপনার বাপ যদি শিখ থাকে, মা যদি শিখ থাকে, আপনি যদি 2 পয়সা ইনকাম করতে পারেন ঘরে বসে, তাকে তো এমনি সেবা করতেছেন। জি, এটা তো ভালো, কিন্তু আমি মিথ্যা তথ্য বলে আমার বাপ দেশে থাকে। যেরকম আপনি, আমাদের প্রাইম মিনিস্টার হাসিনা কিন্তু একবার বলছিল যে বাপ মাকে সেবা না করবে তাকে জেলে দিব, মনে আছে? তা তো ভালোই বলছে, তা তো ভালোই বলছি, জেলে উনি উনি চাইলেই বলতে পারতো, কিন্তু না, কিন্তু ঘটনা হচ্ছে সাহাব ভাই, আইন অনুযায়ী কেউ যদি সুযোগ সুবিধা নেয়, আইন অনুযায়ী কেউ অসুস্থ, এটা তো নিতেই পারে, এটা আপনার প্রাপ্য অধিকার। কিন্তু এই আইনের অ্যাবিউজের মাধ্যমে আমরা কি করেছি, এটা আপনার চেয়ে বেশি কেউ জানে না। আপনি ওই ফার্মেসিতে বসে বসে সব জানেন, এটা আপনার কাছে সব তথ্য আছে। আপনি বলেন ওই সমস্ত মানুষের কারণে আপনি কেন, আমি কেন, আমরা আমরা এই হ্যাঁ, দায় নিব, আমরা সেটা কেন তো আমি অসম্মানের আমি তো শিকার হব? প্রথম থেকে বলছি একই জিনিসটা, যে আমি যখন রুগী দেখতেছি, রুগী আসতেছে এমনকি ভ্যাকসিন নিতে আসতেছে, একজন বয়স্ক, সে দেখতেছি তার যে হোম কেয়ার নিচ্ছে, তার জন্য পয়সা পাচ্ছে, তার কোনো দেখা নাই। যে ওষুধ সেই, নিতে আসছে তার কোনো দেখা নাই। আচ্ছা এইসব যখন কি কথা বলে সে সাহাব ভাই, বাসায় অথবা অন্য। আপনি আর আমি এইসব কথা যখন বলি, তখন আপনার এখানে পাইবেন ও আপনি এদেরকে অসম্মান করে কথা বলবেন না। আমার অসম্মান, আমার সে 12টা বাজিয়ে যাইতেছে গা, আর আমি তারা এখনো আবার সম্মান করে দেখা কথা বলবো এই বাটপারদের? জি সাহেব ভাই বলেন, আপনি তো এসব কথা বলেন, আপনার না, আপনি কবি নীরব কেন আজকে? লাজবাব করে দিচ্ছেন। আজকে আচ্ছা যাই হোক, আজকে আজকে কবি নীরব কেন? আজকে মানে কবি নীরব মানে কি আজকে আজকে না ইব্রাহিম ভাই, আজকে আপনি জায়গা মতো কথা বলে ফেলছেন, এই না জন্য শোনেন না, উনি 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 শোনেন ইব্রাহিম ভাই, আপনি এটা হলো আরেকটা জিনিস যেটা তাহের ভাই বলতেছে, আমরা হলো রাজকন্যা পাচ্ছি আমাদের আরেকটা দেশ দখল করার জন্য। ওই আচ্ছা রাজকন্যাকে নিয়ে আসা হবে সাহাব আর ভাই, কি। আপনার কাছে আগে জেনে নেই যে আপনি জানেন যে যেটা কাজেরটা জিনিসটা আগে জেনে নেই যে ওকে, সো হোয়াট ইজ দ্য সিচুয়েশন অফ দি এই যে আপনার মেডিকেয়ার ওবামা কেয়ার, এটা কি আছে না নাই? ওকে, এটা শোনেন, যতটা ইন্স্যুরেন্স করতেছে, যে সমস্ত রিপ্রেজেন্টেটিভ যারা এই ফ্যাসিলেট করতেছে ইন্স্যুরেন্সগুলো,
যেরকম আমার দোকানে একজন দুজন বসে, আমার বিভিন্ন দোকানে বসে এবং ডাক্তারদের অফিসে বসে, তাদের সাথে আলাপ করে যতটা বুঝলাম, এখন যে বাজেট অলরেডি করা ছিল আপ টু 26-এ, এই মুহূর্তে এটা অতটা ব্যাঘাত হচ্ছে না, কিন্তু নতুন যখন দিচ্ছে তাদের আগের মতো আহ, ঠিক আমি একটা লিখে দিলাম যে আই মেক অনলি $20,000, $25,000, সেটা হচ্ছে না। তাদের এটা ইনকামটা ভেরিফাই করতে হচ্ছে। ভেরিফাই করার পরে যদি তাদের ইনকামটা দেখে W2 অথবা অন্যান্য 1099 তাদের যে থাকে, এটা যদি মিলে তাদের একটা ওই ACH যে একটা টাইম অনুযায়ী থাকে, সেই হিসাবে তারা দিচ্ছে, যতটা আমি ওরা আমাকে বলতেছে আপ টু 70,000-80,000 পর্যন্ত তারা পাচ্ছে, কিন্তু অনেক সময় কিছুটা তাদের প্রিমিয়াম দিতে হচ্ছে, এই ওরা আমাকে যেটা বলল। কিন্তু এই মুহূর্তে এই বছরটা আছে, কারণ আগামী বছর নিউ ইয়র্ক স্টেট বাজেটে কি হবে সেটা তো আমরা বুঝতে পারি। নিউ ইয়র্ক স্টেটের বাজেট জুন জুলাইতে অথবা মার্চ এপ্রিলেতে বাজেট নেগোসিয়েশন চলবে, তারপরে বোঝা যাবে কতটা কি বাজেট এই ভর্তুকি হিসাবে গভর্নর দিবে। সে কিছুটা করতে পারে, কারণ হলো ইলেকশন আসতেছে, আর আমাদের এখন যে গভর্নরের বিরুদ্ধে যেভাবে রিপাবলিকান আর একজন ক্যান্ডিডেট যে লাগছে, যে সে হোম কেয়ারের অ্যাবিউজ, এই সিটি প্যাপের অ্যাবিউজ, এগুলো ইনভেস্টিগেট করতে বলতেছে। এটা কতটা কি হয়, প্রেশার পায়, তার উপরে ডিপেন্ড করে। থ্যাংক ইউ। আমার মনে হয় যে সময় শেষ হয়ে গেল আমাদের। ইব্রাহিম সিদ্দিক খোকন, আপনি আজকে আপনার মানে আজকে যেসব কথা বলেছেন এইসব নিয়ে ডিটেলস আলোচনা করতে হবে, এই জন্য আমি আজকে একটু কথা কম বললাম, যে সমাজে আপনি এইসব নিয়ে আপনি আর আপনার লোকজনদের জড়ো করেন, একা তো আর সামাল দিতে পারবেন না। জি যাই হোক মানে না কেন, আমি যখন কথা আরে সাহেব ভাই, আমি যখন কথা বলি খালি উনার এই লোকজন তো এখানে না, বাইরে এখানে বসে করে সে বকর বকর করে, সে এটা নানা আরো সিলেটি শব্দ আছে, এগুলো ব্যবহার করে আমার বিরুদ্ধে কথা বলে। আমার লোকজন রাস্তাঘাটে আপনার আমি হুমকি তো, এই আমিন ভাই আছে, উনাদের দেখলে আমি কাছে যাই, কিন্তু বহু মানুষ আছে, বহু মানুষ আমাকে। ইব্রাহিম ভাই, আপনি যদি আমাদের যে হোম কেয়ার এজেন্সি বলে সকল, যে তারা মানবতার সেবা করতেছে, এই হেলথ কেয়ার এজেন্সি কিন্তু আসলে তারা অ্যাকাউন্ট্যান্ট অথবা বিভিন্ন প্রফেশনাল, এরা কিন্তু জাস্ট অ্যাকাউন্টিং এর কাজটা করতেছে। দে আর নট টেকনিক্যাল হেল্প। আপনি চুরিদারির যে পর্যায়ে থাকবেন, এই পাপ আপনাকে কিছু না কিছু হইলে পাইবো। সাব্বা, এটা হইলো সুদা কথা। আপনি বড় চুর না যে আমি ব্যাগ ডাকাতি করতে চাই নাই, আমি তো খালি ড্রাইভ করে লয়ে গেছি, মানে আমি তো ড্রাইভার, তো এটা বললে তো হইব না। আপনি এটার কোনো না কোনো মানে জায়গায় আপনি যুক্ত আছে। আপনি যখনই টের পাইবেন ইট ইজ টু গুড, আপনি যখনই টের পাইবেন ইট ইজ নট ফেয়ার, আপনি ওখান থেকে রিমুভ ইয়োরসেলফ। একজন সৎ নাগরিকের, একজন সুনাগরিকের এটাই দায়িত্ব, বুঝছেন? এর উপরে কিন্তু আরো অনেক আছে। আপনি এখান থেকে আরম্ভ করে পার্সোনালাইজ করা ঠিক হবে না। নার্সিং হোম থেকে যখন আপনি গেলেন, যে কুমোর আমলে যে নার্সিং হোমের যে কেলেঙ্কারি হলো, তারপর থেকেই তো হোম কেয়ারটা আরো কিন্তু বাড়ছে। আপনি যদি এটা শুধু বাংলাদেশ না, আরো অনেকেই করেছে, বাট আমরা ডেফিনেটলি আমি সেটাই বলতেছি, আমরা ওইখান থেকে আরম্ভ হয়েছে। রাইট, থ্যাংক ইউ সো মাচ। আলোচনা আরো করব। ধন্যবাদ আমিন ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, এন্ড থ্যাংক ইউ ইব্রাহিম সিদ্দিক খোকন, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আজকে এ পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। বাট আপনারা যারা অনেকেই এই ক্যাম্পেইনে, মেরির ক্যাম্পেইনে ডোনেশন করার কথা বলেছেন, ডোনেশনটি আমাদের এই যে আপনার স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন, ওনারা পাঠিয়েছেন আমাদেরকে ডোনেশনের লিঙ্ক। আপনারা এছাড়াও ফেসবুক পেজের ডোনেশন লিঙ্ক দেওয়া আছে, আপনারা ওইখানে গিয়ে ডোনেট করতে পারবেন। আজকে এ পর্যন্তই, কাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।